আমি মনে হয় এই জন্যই বাংলাদেশে আসছি যে আজহার সাহেবকে মুক্ত দেখতে পারবো। আল্লাহ যেন ততদিন আমার বাঁচায় রাখে। দেখেন, ওনার কাছেই আমি আইনবিদ্যা শিখেছি। প্রথম যখন ওনার কাছে আমি আইনবিদ্যা শিখতে যাই, উনি আমাকে জিজ্ঞাসা করেছেন যে পারবো কিনা, এই কষ্ট সইতে পারবো কিনা, এত লেখাপড়া করতে পারবো কিনা। এবং জীবনের অনেক দিন গেছে উনি শুয়ে থাকতেন, আমি ওনার মাথার পাশে বসে থাকতাম। আমাদের লেখাপড়াটা ছিল, আমাদের আইন শিক্ষা ছিল উস্তাদ শাগরেদ সিস্টেমের মতো। আমাদেরকে উনি এত ভালোবাসতেন যা বলে শেষ করা যাবে না। নিজের সন্তানদেরকে উনি যেভাবে আগলে রাখতেন, আমাদেরকে এইভাবে আগলে রাখতেন। এবং আমাদের কোনো কিছু অসুবিধা হলে উনি আমাদেরকে একটা মুরগি যেমন তার সন্তানদেরকে চিলের থাবা থেকে রক্ষা করে রাখে, উনি কোর্টে কাছারিতে সব জায়গায় আমাদেরকে এইভাবে সংরক্ষিত করে রাখতেন। এবং আদালতে দেখতাম উনি এত সিরিয়াস কথা বলতেন, এত বড় কথা বলতেন, কিন্তু খুব স্বাভাবিকভাবে। ওনার কথা ছিল খুব স্পষ্ট, একটা শব্দের সঙ্গে আরেকটা শব্দ মিলত না। বিচারকরা, সুপ্রিম কোর্টের আইনজীবীরা এগুলো নিয়ে গবেষণা করত যে রাজ্জাক সাহেব এত সুন্দর করে কি করে কথা বলে, এই আর্ট উনি কোথা থেকে পান। উনি সবসময় বলতেন যে কোনো দলিল ছাড়া, কোনো প্রমাণ ছাড়া কোনো কথা বলতে হয় না, যে কথাই বলতে হয় তার পিছনে সাবত দরকার। উনি আমাদেরকে বলতেন, তুমি যা বলছো তার প্রমাণে, তার সাপোর্টে তোমার কাছে সাবত আছে কিনা। তুমি যদি সাবত থাকে তাহলে শক্ত করে বলো, আর কখনো ভয় পাবা না, কাউকে পরোয়া করবা না, আইন যেটা বলবে এইটাই করবা, শক্তিশালীভাবে করবা, কারো কাছে মাথা নত করবা না, আর বাকিটা আল্লাহর উপর ছেড়ে দেবে। ওনাকে আমরা শুধু সিনিয়র হিসেবে দেখি নাই, ওনাকে আমরা পিতার মতো দেখতাম। উনিও আমাদেরকে সন্তানের মতো দেখতেন। আমরা যারা জুনিয়র ছিলাম বিভিন্ন সময় আইন পেশা শেখার জন্য ওনার কাছে গিয়েছি, প্রতিজন মানুষের প্রতি ওনার ব্যবহার ছিল সন্তানের মতো। এবং উনি আমাদেরকে হাতে করিতে শেখাতেন। আমার মনে আছে, আমি কোর্টে বসে কাদের মোল্লা সাহেবের যখন মামলা হয়েছিল 2013 সালে, আমি পাশে বসে ওনাকে সাহায্য করতাম। মাঝে মাঝে আমারই বিরক্ত লাগতো। উনি বলতেন, উত্তেজিত হতে হয় না, কখনো মাথা গরম করতে হয় না, সত্য কথা শক্তিশালীভাবে বলতে হয়, কিন্তু মাথা গরম করতে হয় না। এবং তিনি কোর্টে একটা অ্যাডভার্স সিচুয়েশনে, বিপরীত পরিবেশে সুপ্রিম কোর্টকে তখন এমনভাবে অ্যাড্রেস করতেন, সকল জজরা তন্ময় হয়ে ওনার কথা শুনত। সুপ্রিম কোর্ট যখন বিরতি হয়ে যায় 11টা থেকে সাড়ে 11টা, তখন উনি আমাকে বলতেন, তুমি 1 কাপ কফির ব্যবস্থা করো। আমি বাইরে থেকে 1 কাপ কফি নিয়ে যেতাম। একদিন দেরি হয়ে গেল, আমি 9টার সময় কোর্টে বসে আছি, ওনার যেতে 5 মিনিট দেরি হয়েছে। আমাকে তখনকার দিনের প্রধান বিচারপতি জিজ্ঞেস করতেছেন যে আপনার সিনিয়র কোথায়, আমরা উঠে বসে আছি, উনি কোথায়। এই কথা বলতে বলতে উনি পিছন দিয়ে ঢুকছেন, ঢুকে সামনে গিয়ে বলছেন যে মাই লর্ড, আমার জুনিয়রের কোনো দোষ নাই, আমার আসতে একটু দেরি হয়েছে, যা কিছু বলার আমাকে বলেন, ওকে কিছু বলবেন না। এবং আমাকে আর কিছু বলেন। উনি সবসময় উদ্বিগ্ন থাকতেন যে আমি মনে হয় কিছু করছি না, আমি মনে হয় দেশের জন্য কিছু করছি না, আমি মনে হয় ইসলামের জন্য কিছু করছি না। আমাদেরকে সবসময় ডাকতেন, আসো কাজ করো। কে রাজনৈতিক দলে থাকে আর না থাকে, ইসলামের জন্য কাজ করতে তো কোনো বাধা নাই। তিনি সব সময় কাজের কথা বলতেন। এবং বাংলাদেশে আসার পরে ওনার শরীর ভালো না, প্রথম দিন আসার পরে দ্বিতীয় দিন রাতেই আমাদেরকে ডেকে বসেছেন, কি কাজ করা যায়, আরও কি কর্ম করা যায়, ইসলামের আরও কোন কোন বিষয় বাকি আছে যা করণীয়। ওনার একটা বই খুব দ্রুতই প্রকাশিত হবে, আশা করি এই বইটি পড়ে অনেকেই ওনার জীবন সম্পর্কে আরও ভালো জানতে পারবেন। যে আমি মনে হয় এই জন্যই বাংলাদেশে আসছি যে আজহার সাহেবকে মুক্ত দেখতে পারব। আর আমি সেই দিন শান্তি পাবো যেদিন যে মানুষগুলোকে ফাঁসি দেওয়া হয়েছে, এইটা অন্যায়ভাবে দেওয়া হয়েছে, এটা প্রতিষ্ঠিত হবে। এবং আজহার সাহেবের কেসের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে, এটা আমি দেখতে চাই। আল্লাহ যেন ততদিন আমার বাঁচায় রাখে, এটা ওনার একটা আকাঙ্ক্ষা ছিল। তারপরে আল্লাহ তাআলা কবুল করেছেন আগেই, বাকিটা আমরা চেষ্টা করব যেন এটা পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায়।